আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো আছি। শিক্ষার্থীরা, আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের এগুলো রিভিউ ক্লাস চলছে। আমরা তৃতীয় অধ্যায়ে আজকে রিভিউ ক্লাসে যাব। এর আগেও দুইটা পার্ট আমরা রিভিউ শেষ করেছি। আজকে আমরা একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব। এটা আশা করছি একটা জিনিস, এটা কিসের ছবি? আনসার দাও, এটা কিসের ছবি? ম্যাম ডিভিডি, সিডি। সিডি। ম্যাম সিডি আর কি আছে এই পাশে? কি আছে? ক্যাসেট প্লেয়ার। ইয়েস ম্যাম। ক্যাসেট প্লেয়ার। তাহলে সিডি এবং ক্যাসেট প্লেয়ার, এগুলোতে আমরা কি ক্যাসেটে গান শুনতাম এক সময়, এখন কিন্তু ক্যাসেট নাই, এখন হচ্ছে সিডি ডিভিডি। এখন ঘটনা হচ্ছে সিডি ডিভিডিতে কপি করে করে মানুষ কি করে, একজনের কাজ আরেকজন করে, আরেকজন কি করে নেয়, কপি করে নিজের নামে চালিয়ে দেয়। এটা তো খুবই খারাপ। তোমরা যেরকম একজনের হোমওয়ার্ক থেকে দেখে দেখে আরেকজনে হোমওয়ার্ক করে টিচারকে দেওয়ার চেষ্টা করো, টিচার যখন ধরে ফেলে ঠিক একই রকম, কপি করা ঠিক না। এই যে একজনের হোমওয়ার্ক দেখে দেখে আরেকজনের টিচারকে দেওয়ার অর্থ হচ্ছে কপি করা। এই কপিটা খুবই খারাপ, কারণ এতে তোমার কি সৃজনশীলতা প্রকাশ পায় না। কপি করলে তো সৃজনশীলতা প্রকাশ পাবে না, এই জন্য কপি করা ঠিক নয়। ঠিক আছে? কারণ যে কাজটা করে অরিজিনালি, তার যেটা সৃজনশীলতা আছে সেটা প্রকাশ পাবে না। গান, বই, গল্প, কবিতা কেউ যখন কি করে লিখে, ওটা যদি এই সৃজনশীল কাজটা যদি গল্প, কবিতা, উপন্যাস কি আর সবাই করতে পারে? সবাই লিখতে পারে? কারো এ ধরনের, অনেকের, আমাদের তো এই ধরনের ক্যাপাসিটি নেই। তাহলে কবি সাহিত্যিকরা যে কাজগুলো করতে পারে, সাধারণ মানুষরা ওই কাজ করার ক্যাপাসিটি থাকে না। এটা হচ্ছে কি গড গিফটেড। তাহলে এই ধরনের কাজগুলা যখন তৈরি করার পরে আরেকজনে কপি করে নিজের নামে চালিয়ে দেয়, এটা খুবই অন্যায়। যেরকম তোমরা আরেকজনের হোমওয়ার্ক নিজে দেখে দেখে নিজের নামে চালিয়ে দেবে না, কখনো না, এটা ঠিক নয়। এই জন্যই আমরা, তাহলে এটা একটা আইন তৈরি হয়েছে। এই যে কারো গান, কবিতা আবৃত্তি, এই ধরনের বিষয়গুলা আরেকজন নিজের নামে চালিয়ে দেওয়া ঠিক না। গল্প, উপন্যাস, এগুলো নিজের নামে চালিয়ে দেওয়া ঠিক না। এই জন্য আইন তৈরি হয়েছে। এটাকে বলে কি? কপিরাইট আইন। এটাকে কি বলে? কপিরাইট আইন। কপিরাইট আইন। কপিরাইট আইন। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে নিরাপদ ও নৈতিক ব্যবহারে পৃষ্ঠা 45 থেকে 46, পার্ট 23 কপিরাইট নিয়ে আলোচনা করা হয়েছে। এইখানে দেখো 45 এবং 46 পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা কপিরাইট কি ব্যাখ্যা করতে পারবে, রয়্যালটি কি বলতে পারবে, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কি কি বিষয় কপিরাইট আইনের অন্তর্ভুক্ত তা বলতে পারবে, ফেয়ার ইউজ কি তা বলতে পারবে, মুক্ত দর্শন কি, মুক্ত দর্শন এটা কি, ওপেন সোর্স এটা কি ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা চলো, কপিরাইট। মৌলিক সৃষ্টিকর্মের মালিকানা বা স্বত্বাধিকারী নিশ্চিত করাই হচ্ছে কপিরাইট। একটু নোট ডাউন করো। মৌলিক সৃষ্টিকর্ম, হ্যাঁ মৌলিক, যে যে কাজটা তার নিজস্ব, ওটাকে বলে মৌলিক। তাহলে একজন ব্যক্তির নিজস্ব সৃষ্টিকর্মের যে নিজস্ব কি মালিক আছে বা নিজস্ব স্বত্বাধিকারী নিশ্চিত করা, মৌলিক সৃষ্টিকর্মের স্বত্বাধিকারী বা মালিকানা নিশ্চিত করা। মালিকানা বা স্বত্বাধিকারী কার? মৌলিক সৃষ্টিকর্মের। তাহলে কিসের মালিকানা বা স্বত্বাধিকারী নিশ্চিত করা শিক্ষার্থীরা? বলো। মৌলিক সৃষ্টিকর্মের। মৌলিক সৃষ্টিকর্মের। সাহিত্য বা যে কোনো লেখা, শিল্পকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র, স্থাপত্য, আলোকচিত্র, ভাস্কর্য, লেকচার। এই যে আমি একটা লেকচার দিচ্ছি, এই লেকচারটা যদি অন্য কেউ আমার কন্টেন্টটা কপি করে ওখানে যদি লেকচার দেয়, তাহলে কি আমি এটা মেনে নিব? কখনো। কম্পিউটার প্রোগ্রাম, অনেক প্রোগ্রামাররা নিজেরা যে প্রোগ্রামিং গুলো করে, ওটা যদি আরেকজনে নিজের নামে চালিয়ে দিতে চায়, এটা কি ওই ব্যক্তি মেনে নিবে না অন্য কেউ মেনে নিবে? কেউ মেনে নিবে না। নকশা, একজন একটা কি করেছে, এঁকেছে, ওই আঁকাটা যদি আরেকজনে বলে যে আমি এঁকেছি, তাহলে কি হবে? এটা আমরা কেউ মেনে নিব। এই জন্যই কপিরাইট। তারপরে যা কিছু মৌলিকভাবে তৈরি হয়,
সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত। তাহলে কি কি আছে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি, কি কি কপিরাইটের অন্তর্ভুক্ত? লেখা, যে কোনো লেখা, সাহিত্য, শিল্পকর্ম, সঙ্গীত, সঙ্গীত ও কপিরাইটের। চলচ্চিত্র, হ্যাঁ, একজন চলচ্চিত্রকার চলচ্চিত্র তৈরি করেছে, এটা যদি আরেকজনে যদি নিজের নামে চালিয়ে দিতে চায়, এটা এই চলচ্চিত্রটা আমি বানিয়েছি বললে হবে? কখনো না। কপিরাইট থাকলে বিনা অনুমতিতে। হ্যাঁ, শুধু তাই না, ছবি পর্যন্ত। ইন্টারনেট থেকে আমরা যখন কোনো ছবি এই কন্টেন্টে ব্যবহার করি, তখন আমাদের কি তৈরি করতে হয়, ওটার লিঙ্কটা এখানে কন্টেন্টে দিতে হয়, অথবা ওনার থেকে পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া আমি ওই ছবি ব্যবহার করতে পারবো না। যদি পারমিশন ছাড়া করি, তাহলে আমাকে শাস্তি দিতে পারবে, জরিমানা করতে পারবে। এই জন্য ইন্টারনেট থেকে অমনি ডাউনলোড করে নিয়ে আরেকজনকে কপি করে দিয়ে দিলাম, এটা হবে না। ম্যাম আমরা যে গুগল থেকে পড়া নিয়ে এগুলো কিছু হবে? হ্যাঁ হবে। পড়া নিয়ে যখন তুমি টিচারকে দিতে যাবে, ওই জন্য তো আমি অ্যাসাইনমেন্টের মধ্যে বলেছি যে ওয়েবসাইটের ঠিকানাটা উল্লেখ করতে হবে। ওই জন্যই তো বলেছি, নাইলকে এমনি এমনি বলেছি নাকি? কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। ওই যে ওয়েবসাইট থেকে তুমি সাহায্য নিয়েছো, ওই ওয়েবসাইটের নামটা নিচে উল্লেখ করে দিবে। এটাই হচ্ছে কৃতজ্ঞতা। না হলে তুমি কপিরাইট আইনে আওতায় পড়ে যাবে, তোমাকে শাস্তি দিতে পারবে, জরিমানা করতে পারবে। তার মানে তুমি কপিরাইট আইন কি করেছো? লঙ্ঘন করেছো। কপিরাইট আইন লঙ্ঘন। কপিরাইট হলো একটা আইন যা লেখা কন্টেন্ট, ছবি, সফটওয়্যার কিংবা যে কোনো জিনিসের লেখক, প্রকাশক বা মূল মালিকের সত্ত্ব বা অধিকার সংরক্ষণ করে, যা প্রকাশকের অনুমতি ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। এরকম প্রকাশকের অনুমতি লাগবে। ওই জন্যই আমরা এখন প্রকাশককে কোথায় পাবো, অনুমতি কিভাবে নিব? উনার ওইটা বলবো যে আমি অমুক থেকে এটা নিয়েছি। এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। সরাসরি কপি করে ব্যবহার করতে গেলেই অনুমতি লাগবে। ঠিক আছে, ভেরি গুড। এরপর দেখো, কপিরাইট আইন কত সালে প্রবর্তন হয়েছিল? 2000 সালে 18 জুলাই এই আইন পাস হয়। আর আইনটা সংশোধন এর আগে কপিরাইট আইন, আর এটা তো পাস হয়েছে, কিন্তু কপিরাইট আইন 1974 সালে তদানীন্তন পাকিস্তান সরকার কি করেছিল, এটা 1962 সালে কার্যকর ছিল। 1962 সালে কপিরাইট আইনটি বাংলাদেশের স্বাধীনতার পর সংশোধনের মাধ্যমে বাংলাদেশ কপিরাইট আইন 1974 সাল পর্যন্ত এটা কার্যকর ছিল। পরে ওটা ছিল ইয়ের জন্য, বই পুস্তকের জন্য। পরবর্তীতে 2000 সালে নতুন একটা কপিরাইট আইন, 2000 সালের যে কপিরাইট আইন সেটা আবার সংশোধন হয় 2005 সালে। এই আইনটা 2005 সালে সংশোধন হয়। বাংলাদেশেও কোনো ব্যক্তি যদি কপিরাইট দপ্তরে আবেদন করে, হ্যাঁ আমি একটা ছবি ফেসবুকে প্রকাশ করব, এটা আমি কপিরাইট দপ্তরে আবেদন করেছি যে এটার স্বত্বাধিকারী আমি, কেউ এটা ব্যবহার করতে পারবে না, তাইলে ওনারা কি করবেন? ওনারা প্রযুক্তি আইন মাধ্যমে এটাকে কি করে দিবেন, এটা স্বত্বাধিকারী কেউ ইউজ করতে পারবে না। যদি কেউ ইউজ করে তাহলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া যাবে। ওই জন্যই তো আমরা, তাহলে দুই ধরনের সম্পদ আছে পৃথিবীতে। একটা হচ্ছে বস্তুগত সম্পদ, আর একটা হচ্ছে মেধা সম্পদ বা বুদ্ধিবৃত্তিক সম্পদ। এই দুই ধরনের সম্পদের মধ্যে অধিকার আছে জনগণের, যার অধিকার আছে। কেউ এটা কি করতে পারবে না, বল প্রয়োগ করে ব্যবহার করতে পারবে না। বস্তুগত সম্পদ যেমন বাড়ি গাড়ি, আরেকজনে তোমাদের নিজেদের বাড়ি গাড়ি যদি আরেকজনে কি করতে চায়, হস্তগত করতে চায়, অমনি তুমি আইনের আশ্রয় নিবে না। এটা হচ্ছে, এগুলো হচ্ছে বস্তুগত সম্পদ। আর মেধা সম্পদ কি কি? যেমন কেউ গবেষণা করেছে, কেউ সাহিত্যকর্ম, নাট্যকর্ম, শিল্পকর্ম, সঙ্গীতকর্ম, অডিও ভিডিও কর্ম, চলচ্চিত্র কর্ম, ফটোগ্রাফি মানে কি ছবি তোলা, ভাস্কর্য কেউ কি করেছে, এঁকেছে, এই যে মাটি দিয়ে, সিমেন্ট দিয়ে এরকম করে বানায় না ভাস্কর্য, সম্প্রচার কর্ম। হ্যাঁ আমি একটা কি করেছি, আমি একটা তোমাদেরকে নিয়ে কি তৈরি করেছি, একটা কি ধরো রেকর্ড করে কোন একটা বিষয় নিয়ে তোমাদের কি নিয়েছি, তোমাদের মতামত নিয়েছি, সেগুলো আমি একটা কি ভিডিও তৈরি করেছি।
ওই ভিডিওটা তো আমারই নিজস্ব, অন্য কেউ কি এই ভিডিওটা নিজের নামে চালাতে পারবে? কখনো না। সফটওয়্যার, আমি একটা সফটওয়্যার তৈরি করেছি, এটা আমার নিজের। এটাকে এই সফটওয়্যারটা আরেকজনে যদি কি করে কাউকে বিক্রি করে বা এটা কপি করে, তাহলে আমি কি করব? কপিরাইট দপ্তরে আগে প্রথমে আমি ওই সফটওয়্যারটার জন্য আবেদন করব, এটা আমার নিজস্ব মৌলিক। তাহলে কেউ যদি ব্যবহার করে আমি কপিরাইট আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এরকম বেতার, টেলিভিশন সম্প্রচার কর্ম, আবিষ্কার, ইভেন যে কোনো ব্যবসায়ী একটা লঘু থাকে না, লঘুটাও তার নিজস্ব। এই একটা লঘুর সাথে আরেকটা লঘু কিন্তু কখনো মিলে না। কেন? মিললে কি হবে? কপিরাইট আইনের আওতায় পড়ে যাবে। বুঝতে পেরেছো? কপিরাইট আইনের আওতায় পড়ে যাবে। এবার দেখো বাংলা পিডিএতে কপিরাইট দু ধরনের সম্পদ আছে কপিরাইটে, বস্তুগত সম্পদ, মেধা সম্পদ। কি কি? এই যে এগুলো আর কি, যেগুলো একটু আগে দেখেছো, এগুলো বাংলা পিডিএর কথা। এটাকে কি মেধা সম্পদের ক্ষেত্রে মূল হুমকি হচ্ছে কি? পাইরেসি। পাইরেসি শব্দটা নোট ডাউন করো। পাইরেসি মানে কি? মেধা সত্ত্ব চুরি করা। এই দুইটা কথা নোট ডাউন করো। পাইরেসি তার মানে মেধা সত্ত্ব চুরি করা। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, পাইরেসি। আর এটার অর্থ হচ্ছে কি? মেধা সম্পদ, মেধা সত্ত্ব চুরি করা। ঠিক আছে? এবার এগুলো সব কপিরাইট আইনের বিষয়। এগুলো কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। কেন প্রয়োজন? মুদ্রণ যন্ত্রের যখন আবিষ্কার হয়েছিল, বই কপি করা, অবৈধ ব্যবহার বা নকল করা সহজ হয়ে গেছিল। এই কারণেই তো এই 1662 সালে যুক্তরাজ্যে এরকম যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়, এক কপি করে করে আরেকজনকে দিয়ে দিচ্ছে। তাহলে মূল মালিক যে ও লুজার হচ্ছে না? এই জন্য 1662 সালে এরকম এই কি কি বিষয় আছে, বই কপিরাইট করা যায় না, এই বইয়ের মধ্যে নকল করা যায় না। কম্পিউটারের আবিষ্কারের পরে এবার কপি করে দিয়ে দিচ্ছে, এটাও কপিরাইটের। এই জন্যই তো ইন্টারনেটের আবিষ্কার হওয়ার পরে এবার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, বুঝছো? ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, তারপরে কপি করে করে পেন ড্রাইভে করে করে দিয়ে দিচ্ছে, ডিভিডিতে দিয়ে দিচ্ছে। এই কারণেই তো কপিরাইট আইনের প্রয়োজনীয়তাটা বেশি হয়েছে। কেন? কপি করে করে যাতে কি দেওয়া না যায়, বই দেওয়া না যায়, সফটওয়্যার এগুলো দেওয়া না যায়, তারপর ইমেলের মাধ্যমে কোনো কিছু কপি করে পাঠিয়ে দেওয়া না যায়, কারণ এগুলো খুব সহজ হয়ে গেছিল। এই যে 1662 সালে কপিরাইট আইন বইয়ের জন্য যুক্তরাজ্যে এটা আইন প্রয়োগ হয়। এটাকে বলা হয় কি? প্রেস অ্যাক্ট। প্রেস অ্যাক্ট 1662। তাহলে এগুলোই এই যে একটু আগে বললাম, এটা যুক্তরাজ্যের পার্লামেন্টে পাস হয়। লাইসেন্সিং অফ দ্য প্রেস অ্যাক্ট 1662। যারা বইয়ের অনুমোদিত কপি অননুমোদিত কপি করা বন্ধ করতে চায়, তারা তাদের বই রেজিস্ট্রেশন করে লাইসেন্স নিত। তাহলে এই যে লাইসেন্স নিলে কি হয়? লেখকের প্রাপ্য অংশ, প্রকাশকের প্রাপ্য অংশটা লেখককে দিয়ে দেয়। এটাকে বলেন রয়্যালটি। রয়্যালটি কি তাইলে বলো? যখন যখন কি করে, যখন কি প্রেস অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, অনুমতি নেওয়া হয়, প্রকাশক তখন কি করে, যত বই বিক্রি হবে তত বইয়ের একটা অংশ, লেখকের অংশটা লেখককে দিয়ে দেয়। বই বিক্রি করার পর একটা বইয়ে ধরো 13 টাকা আছে, তার মধ্যে ধরো 5 টাকা হচ্ছে লেখকের রয়্যালটি, বাকিটা প্রকাশকের। তাহলে একটা বইয়ের যতটা বই, 100টা বই বিক্রি হলে কি হবে? 5-100 দিয়ে দিবে তাকে, লেখককে। এটাই হচ্ছে লেখকের রয়্যালটি। এবার দেখো বইয়ের পর দেখা গেল সৃজনশীল অন্যান্য কর্মের প্রকাশকেরও সংরক্ষণ প্রয়োজন। শুধু বইয়ের ক্ষেত্রে দরকার হবে তা নয়, কোথায় দরকার? অন্যান্য কাজে, যেমন সফটওয়্যার। কম্পিউটার আবিষ্কারের পর সফটওয়্যারের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়ে গেছে।
একজন সফটওয়্যার একটা আবিষ্কার করেছে, ওটা আরেকজনে কপি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে। এই কারণে তাহলে বিভিন্ন আবিষ্কার, গবেষণা কর্ম, ব্যবসার মার্কা মেধাস্বত্ব সংরক্ষণের আওতায় চলে আসে। যেহেতু তাহলে কি কি মেধাস্বত্ব সংরক্ষণের আওতায় এসেছে বলো, লিখো। বিভিন্ন আবিষ্কার, ব্যবসার মার্কা, এরপরে কম্পিউটার প্রোগ্রাম, সৃজনশীল কর্মকাণ্ড কম্পিউটার প্রোগ্রাম এই আইনের আওতায় এসে গেছে। শুধু বই না, 1662 সালে তো শুধু বই নিয়েছিল, এখন তো বিভিন্ন আবিষ্কার, ব্যবসায়ের মার্কা, কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম, এগুলো সব মেধাস্বত্ব সংরক্ষণের আওতায় এসে গেছে। তাহলে আমাদের দেশে কপিরাইট আইন 2000 সালে কিসের কিসের জন্য হয়েছে? লেখক, শিল্পী, নাট্যকার, লেখক, শিল্পী, নাট্যকার, এদের জন্য এই আইনের, কপিরাইট আইনের আওতায় এসে গেছে 2000 সালে আমাদের দেশে। তাহলে রয়্যালটি পাবে কে? লেখকে পাবে, শিল্পী পাবে, নাট্যকারে। তার কত বছর পর্যন্ত রয়্যালটি পাবে? প্রকাশিত হওয়ার পরে 60 বছর পর্যন্ত। কোন দেশে 50 থেকে 70 বছর পর্যন্ত স্রষ্টা কি পায়? রয়্যালটি পায়। আর আমাদের এখানে 60 বছর পর্যন্ত পায়, কোন দেশে 100 বছর পর্যন্ত রয়্যালটি পায়। ঠিক আছে শিক্ষার্থী? ঠিক আছে কিনা? বাংলাদেশে কত বছর পর্যন্ত পায়? 60 বছর পর্যন্ত। তাহলে কপিরাইট সৃজনশীল কর্মের অনুমতি ছাড়া কি করা যায় না? ব্যবহার করা যায় না। সৃজনশীল কর্মের স্বীকৃতি পাবে না, এই কারণে কপিরাইট আইনের প্রয়োজন আছে। সৃষ্টিশীল কাজে আর্থিক ক্ষতি হয়, এই কারণে কপিরাইট আইনের প্রয়োজন আছে। সৃজনশীল কর্মের শ্রম, সময়, চিন্তার মূল্য না পেলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, যে ব্যক্তি এটা করেছে, এই জন্য কপিরাইট আইনের প্রয়োজন। সৃজনশীল কর্মের স্রষ্টার অধিকার ক্ষুণ্ণ হয়, এই কারণে কপিরাইট আইনের প্রয়োজন। তারপরে কি আছে? সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত সকলে যার যার প্রাপ্য থেকে বঞ্চিত হয়, এই জন্য কপিরাইট আইনের প্রয়োজন। এবার সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে কোনো কিছু পুনরুৎপাদন করলে তাকে কি বলে? পাইরেটেড কপি বা চোরাই কপি বলে। একটু আগে বলেছি না পাইরেসি? পাইরেসি হচ্ছে কি? সৃজনশীল কর্মের কপিরাইট যদি ভঙ্গ হয়, তাহলে পরে যদি পুনরুৎপাদন করে আবার একটা কপি করে। পুনরুৎপাদন মানে কি? অনুমতি ছাড়া কপি করার অনুমতি ছাড়া যদি আরেকটা কপি করে, কপি করার অনুমতি ছাড়া কোন একটা অরিজিনাল কাজ অনুমতি ছাড়া যদি আরেকটা কপি হয়, আরেকটা আবার যদি পুনরুৎপাদন বলে, এটাকে বলে পাইরেটেড কপি বা চোরাই কপি, চুরি করে করা। তাহলে তোমরা যদি আরেকজন থেকে দেখে দেখে আমাকে যদি হোমওয়ার্ক দাও, তাহলে আমি কি বলবো? এটা কি কপি? বলো। এটা হবে পাইরেটেড কপি বা চোরাই কপি। যেমন কম্পিউটার প্রোগ্রাম, গেম, কম্পিউটারে ব্যবহৃত যে কোনো ছবি, টাইপ করা যে কোনো গল্প বা কবিতা যে কেউ কপি করলে ওটাকে আমরা কি বলবো? পাইরেটেড কপি বা চোরাই কপি বলবো। আমরা যখন তা কাউকে কপি করে দেই, তখন মনে রাখতে হবে আমাদের কিন্তু সেগুলো কপি করে দেওয়ার কি নাই? অরিজিনাল ওর কি নেই? অনুমতি নেই, অধিকার নেই। আর হোমওয়ার্ক কপি করে দেওয়া আইনত দণ্ডনীয়। এটা আমাকে বলতে পারো যে কি আমি অনুমতি দিয়েছি ম্যাডাম ওকে কপি করার জন্য, এই জন্য কপি করেছে, এরকম বললে হবে না, কারণ হোমওয়ার্কটা কপি করার অনুমতি নেই। আবার অনেক ক্ষেত্রে কি আছে? অনুমতি দেয়, যে স্রষ্টা সেটা ব্যবহার করার জন্য অনুমতি দেয়, এটাকে বলে ফেয়ার ইউজ। এটাকে কি বলে? ফেয়ার ইউজ। একাডেমিক বা পড়ালেখার কাজে সৃজনশীল কাজ কপি করা যায়। পড়ালেখার কাজে যদি ব্যবহার করে, হোমওয়ার্ক না, অ্যাসাইনমেন্ট চুরি করে দেওয়া যাবে না বাবা, অ্যাসাইনমেন্ট চুরি করে দেওয়া যাবে না, এটা অনুমতি দিলেও হবে না। আমরা পড়ালেখার কাজে কোনো বইয়ের যে ফটোকপি করি সেটা কপিরাইট ভঙ্গ করে না, ওটাকে ফেয়ার ইউজ বলে। আবার কপি লেফট কি? যদি সৃজনশীল কাজের স্রষ্টা সকলকে সানন্দে, হ্যাঁ আমি একটা প্রবন্ধ লিখেছি, এখন আমার
কলিগ বলছে আমি কি এটা স্টুডেন্টদের জন্য ব্যবহার করতে পারি? আমি যদি বলি যে হ্যাঁ শিক্ষা ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, কাজে ব্যবহার করা যাবে, তাইলে এটাকে বলা হবে কি? তখন আমি যখন অনুমতি দেব তখন এটা কপিরাইট সানন্দে করতে পারবে। আর ক্রিয়েটিভ কমন্স কি? ক্রিয়েটিভ কমন্স হচ্ছে অনুমতি ছাড়া অন্যকে প্রকাশের অধিকার দিবে এবং লেখকের নামে প্রকাশ করতে হবে। হ্যাঁ নিচে লিখে দিতে হবে এটা দিলকুশা ম্যাডামের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমি ওখান থেকে কোনো কি নিব না, মুনাফা নিব না। এটাকে বলা হয় ক্রিয়েটিভ কমন্স। ওপেন সোর্স এটা কি? যদি সৃজনশীল কাজের স্রষ্টা শর্ত সাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দেয়। কিরকম শর্ত? তুমি এটা ব্যবহার করতে পারবে কিসে? শিক্ষা ক্ষেত্রে, অথবা কোনো অর্গানাইজেশনের জন্য, অথবা এটা কি কারো কাজে ধরো কোনো সংস্থা এটা ব্যবহার করবে কিন্তু মুনাফা করবে না, এটা কোনো কি ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এই ধরনের শর্ত থাকবে। এটাকে বলা হয় ওপেন সোর্স। এটা কি করো? স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওপেন সোর্স কি? আমরা নোট ডাউন করব। হ্যাঁ নোট ডাউন করো, কারণ এটা তোমাদের এখন আমি হোমওয়ার্ক দিব। যারা এই দর্শনের অনুসারী তারা তাদের সৃজনশীল কর্মকে কয়েকটা লাইসেন্সের মাধ্যমে দেয়। এরকম ওপেন সোর্স কি কি আছে তোমরা তো এর মধ্যে জানো। এই যে বাংলাপেডিয়া, উইকিপিডিয়া, এগুলা হচ্ছে কি ওপেন সোর্স। ওপেন সোর্স এই যে উইকিপিডিয়া, এটা হচ্ছে উইকিপিডিয়াকে বলে মুক্ত জ্ঞান ভান্ডার। ইন্টারনেটে কয়েকটা মুক্ত লাইসেন্সের আওতায় সবাই মিলে এই মুক্ত জ্ঞান কোষ গড়ে তুলেছে। এখানে সবাই এটাকে ডেভেলপ করতে পারে, সারা পৃথিবীর সবাই। এটা হচ্ছে উইকিপিডিয়া, ঠিক আছে? এই সফটওয়্যার গুলো অন্যজন কপি করে ব্যবহার করে বা পরিবর্তন করে, যেহেতু সারা বিশ্বের লোকেরা মিলে এই কাজগুলো সবার ব্যবহারের সুবিধার জন্য তৈরি করে, তাই এই সফটওয়্যার গুলো খুব শক্তিশালী। হ্যাঁ এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। মুক্ত দর্শন সফটওয়্যার কেন ব্যবহার করব? উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা তুমি কোথায় দিবে? ইমেল। হ্যাঁ এটা তুমি আমাকে ওখানে দিবে। এ কেন আমার কাছে নিয়ে যাচ্ছে? হ্যাঁ নিয়মিত এখন পড়াশোনা করবে। আর যারা ঢুকতে পারোনি ওরা আমার ফোন নাম্বারে আমাকে ফোন দিবে, এখন না 4:30টার পরে, ঠিক আছে? গুড বাই। আসসালামু আলাইকুম।